আচ্ছা এই লাইনটা কিসের সেটা একটু বলে দিই। লিংক আমাদের সিঙ্গেল ট্যাগ ছিল, সিঙ্গেল ট্যাগ ছিল লিংক, LINK। তো একটা কোশ্চেন আসছিল যে সাধারণত ওয়েবসাইটের এই কোণায় একটা ছোট আইকন থাকে, ওয়েবসাইটের উপরে যে কোণায় একটা আইকন থাকে, যখন গুগলেরটা একটা গুগল দেখাচ্ছে, জি দেখাচ্ছে, এই আইকনটা আনার জন্য এই লাইনটা লিখতে হয় এবং আইকনের সাইজ হয় 16x16 পিক্সেল। 16 পিক্সেল অনেক ছোট একটা পিকচার, এটা খুব বড় কোনো পিকচার না। এটা আপনারা যে কোনো ছবি দিলে ছবিটা আপনাদের নামের পাশে দেখাবে, মানে এটা ওই ওয়েবসাইটের আইকন একটা, মানে লোগো আর কি আমরা বলি যেটা। তো আমরা যদি দেখি যে 16x16 একটা আমরা কিছু লিখি এবং সেটা আমাদের দেখায় কিনা, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখি যে এটা এই নামে একটা অ্যাকাউন্ট, মানে আমরা একটা খুলি, এখানে ছোট একটা আইকন খুলি। আমি বলছি 16x16 পিক্সেল, 16 পিক্সেল। এটা ট্রান্সপারেন্ট দিয়ে ছোট একটা, একদম ছোট একটা লোগো আসবে। এই যে এতটুকু সাইজের ভিতরে আসবে এটা। আমি জুম করছি বলে বড় করে দেখাচ্ছে। আমি লোগো তৈরি করতে যাব না, আমি জাস্ট এখান থেকে একটা লোগো নিয়ে নিব, যে কোনো একটা লোগো। দেখেন এটা ব্ল্যাক কালার থাকলেই দেখা যাবে মনে হচ্ছে, কিন্তু এরকম ছোট একটা হিসেবে দেখেন, ছোট থাকলে ভালো দেখে। এটা সেভ করতেছি PNG তে। আমাদের ফাইলটা হলো এফ ড্রাইভ 27 ইভিনিং আজকে ক্লাস প্রজেক্ট। এখানে আমি নাম দিচ্ছি PNG তে সেভ করতেছি, নাম দিচ্ছি fav.png। তো লিখতে হবে না, এমনিতেই চলে আসবে। এটা ফেভ আইকন বলে, অনেকে অনেক নামেই ডাকে, সমস্যা নেই, আপনারা রাখতে পারবেন। যেখানে ফেভ আইকন বা যেভাবে ডাকেন সমস্যা নেই। আমি এখানে বলে দিচ্ছি যে এটা PNG হলো fav.png। আর টাইটেলের নাম দিচ্ছি NAZMUL নাজমুল HASN হাসান কন্ট্রোল S। দেখেন এটা যদি রান করি, দেখাচ্ছে না ওই যে ছোট করে, তার মানে আইকনটার সাইজ 16x16 দিলে তারপরে এটা পারফেক্ট দেখাবে। একটু বড় দিতে পারেন, তবে ছোট দিলেই ছোট, যেহেতু এখানে বড় দিলে দেখবেন কেটে গেছে, বের হয়ে গেছে বাইরের দিকে, দেখা যাচ্ছে না, ওরকম হলে তো আবার সমস্যা। এটা জাস্ট এই পাশে আইকন আনার জন্য। বুঝলি, রিলেশন হলো আইকন, href হলো আমরা লিংক করছি, সাইজটা না লিখলেও চলে, ইচ্ছা। এটা আপনাদের রেফারেন্স হিসেবে দিছি, আপনারা যখন ওই যে বুঝলি, হ্যাঁ, আর আলাদা আলাদা অ্যাট্রিবিউট। তবে সাইজটা এখানে লেখার দরকার নাই, টাইপটা আমরা লিখতে পারি যে এটা পিকচারটা হলো। তো আমি সাইজটা লিখছি আপনাদের জন্য, মাথা থাকে এই জন্য। এটা কি পাশে লিখে দিব? পাশে লিখলে তো আবার দেখাবে না, ওয়েবসাইটে গিয়ে দেখাবে না, এখানেই থাকুক। এটা এই অ্যাট্রিবিউটটা লেখার দরকার নেই, 16x16 এটা লেখার দরকার নেই, ঠিক আছে? আবার যদি লিখে রাখেন কোনো ঝামেলাও করতেছে না, বুঝতে পারছি? তবে এটা সিঙ্গেল ট্যাগ, এটা যেন বন্ধ হয়, এটা মাথায় রাখবো, ব্যাস। এটা টাইপ, এটা ইউজ না করলে কাজ করে। দেখেন আমি এগুলো কাট করে নিচ্ছি, দেখেন কাজ করে কিনা। কন্ট্রোল এস রিলোড, বুঝতে পারছি?
পিএনজিডিসি কেন? ওই যে আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড বা আমাদের অনেক সময় ব্রাউজারগুলোর কালার চেঞ্জ হয়, আমরা বিভিন্ন থিম ইউজ করি না, তখন যেন এটা ওই কালার অনুযায়ী পারফেক্ট থাকে, যে কারণে একটা পিএনজি ইউজ করাটা বেটার। আর গুগল কিন্তু সাদা একটা ভিতরে একটা অপশন ইউজ করছে সাদা, যেন কালোর মধ্যে এটা দেখা যায় বা ওই কালারের মধ্যে দেখা যায়। দেখেন আমি ম্যাগনিফাই করি, দেখেন গুগলের একটা গোল, দেখেন গোলটা সাদা, এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে ও পিএনজি ইউজ করেনি, জেপিজি ইউজ করছে। তার একটা কারণ হলো যে কোনো ব্যাকগ্রাউন্ডে নিক সাদা একটা অপশন থাকবে, গোল একটা অপশন থাকবে, যেন দেখা যায়। এই জন্য এটা আপনাদের উপরে নির্ভর করতেছে, আপনারা পিএনজি জেপিজি যেটা ইউজ করেন, সমস্যা নাই। সাইজ বড় হলে দেখা নাও যেতে পারে, কারণ এটার সাইজ তো এতটুকুই, এটা তার বড় ছোট করার অপশন নাই। তো 16 পিক্সেল 16 পিক্সেল, যদি 32 দেন তাও দিতে পারেন, ওই সাইজেই নিবে, 16টাই হলো ওর সাইজ। আচ্ছা, ওইটা দিছিলাম আপনাদের রেফারেন্স হিসাবে দেখার জন্য, ওটা ডিফল্টেই 16 আছে, পরে আবার মনে থাকবে না, আপনারা যখন এডিট করবেন তখন আর মনে থাকবে না কত পিক্সেল লাগবে। হ্যাঁ, যদি বড় দেন তাও এখানে ছোটই দেখাবে, ওই 16 পিক্সেল 16 পিক্সেল। বুঝলি? ও আচ্ছা, এই যে লিঙ্ক থেকে শুরু এই পর্যন্ত এইটুকু লাগবে, এইটুকু না থাকলে আসবে না। তার মানে লিঙ্ক রিলেশন বলতে হবে আইকন, এটা আইকন, আর এইচরেফ কোথা থেকে আসলো লিঙ্কটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম সেম একই সিস্টেম, সব ইমেজের ক্ষেত্রে সেম সিস্টেম, অডিওর ক্ষেত্রে সেম সিস্টেম। ফোল্ডার কোথায় আছে কোথায় সেটা দেখাই দিবেন। হ্যাঁ, এই ফাইলে রাখছি আমি কিন্তু যে ফাইলে কাজ করতেছি এই ফাইলে রাখছি। এই যে এখন আমি যদি এটা আইকন নামে ফোল্ডার করতাম, ICON, এবং এটার ভিতরে যদি দিয়ে দিতাম, তাহলে এখানে আবার পাবে না। দেখেন Ctrl+S রিলোড, তাহলে আপনাকে এখানে বলতে হবে ICON, আইকন ফোল্ডারের ভিতরে এটা রাখছেন। বুঝতে পারছি? দেখেন এখন এটা দেখাবে, এখন ওকে দেখাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে আজকের ক্লাসের অবস্থায় যাই। ক্লাসে কি অবস্থা দেখি। আমাদের আজকে ফর্ম করবো, আমরা ফর্ম এই পাশে দেখবো। ফর্ম আমি দুটা পাশাপাশি রাখতেছি আপনাদের সুবিধার জন্য। আমরা আজকে ফর্ম করব, HTML ফর্ম। তাহলে লিখতেছি এখানে HTML FORM, Ctrl+S। এই ফর্মটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ ফর্মটা সব ওয়েবসাইটে দরকার হবে। কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে, রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে সব ফর্ম লাগবে। এই ফর্ম লাগবেই, শিখতে হবে আপনাকে। ফর্মটা 3টা ধাপে শেষ হবে। আজকে আমরা শুরু করতেছি, আজকে শেষ করতে পারবো না। তিনটা ধাপ বলতে বোঝাচ্ছে আমরা আজকে করবো HTML, CSS পারবে এটাকে স্টাইল দিতে, PHP পারবে এটাকে লাইভ করতে। আবার বলতেছি, HTML করতেছি আমরা, CSS পারবে স্টাইল দিতে। আজকে তেমন একটা স্টাইল থাকবে না, কিন্তু PHP পারবে এটাকে লাইভ করতে। PHP জিনিসটা কি? PHP মানে কি? হাইপারটেক্সট প্রি প্রসেসর, PHP হাইপারটেক্সট প্রি প্রসেসর। এই পিটার প্রথম পিটা উজ্জ্বল হয়ে গেছে, আগে ছিল এখন নাই। এখন এটাকে সরাসরি বলে যে HP, তার মানে হাইপারটেক্সট প্রি প্রসেসর। আগে এটা নাম ছিল, আমি একটা বইতেই পাইছি যেটা নাকি নাম ছিল, আমি জানি না এটা সত্য কিনা, যেটা পার্সোনাল হোম প্রোগ্রাম ছিল আগে। PHP পার্সোনাল হোম প্রোগ্রাম, অস্ট্রেলিয়ান একজন রাইটার এটা লিখছিল অনেক আগে, একদম প্রথম দিকে। এটা নাম ছিল PHP, হলো পার্সোনাল হোম প্রোগ্রাম। তখন এটার কাজ করা হয়তো বিভিন্ন হিসাব নিকাশের ক্ষেত্রে, যে আমাদের ঘর বাড়ির টাকা পয়সার যে হিসাবগুলো করি সেটা অনলাইনে করতো ওরা, ডাটাবেজে রেখে দিত। ওখানে আমরা যদি কোনো আজকে বাসা ভাড়া দিলাম, ওটা ওখানে মাইনাস হইতো প্লাস হইতো, এরকম করে এই কাজটা করতো, প্রোগ্রামিং এর কাজটা করতো। কোনো একটা সফটওয়্যার, ছোটখাটো সফটওয়্যারের কাজ করতে হলো এই PHP। তো এখন বর্তমানে তো ওয়েবসাইটে কাজ করতেছি আমরা, ওয়েবসাইটে ইউজ হচ্ছে, ঠিক আছে। তাহলে PHP এর এখন নামকরণ করা হয়েছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। এই PHP ডাইনামিক,
আমরা ওয়েবসাইট করতে গেলে দুইটা শব্দ শুনবো, একটা হলো স্ট্যাটিক, দুই শুনবো হলো ডাইনামিক। স্ট্যাটিক হলো আমরা যেগুলো তৈরি করতেছি HTML দিয়ে, সেটা স্ট্যাটিক, তার মানে নড়াচড়া করে না। যদি করতে হয় আপনাকে গিয়ে করাতে হবে, HTML এ গিয়ে গিয়ে চেঞ্জ করতে হবে, নিজে নিজে কিছু হচ্ছে না। তার মানে সাইটের মধ্যে আমি যা লিখলাম সেটা অন্য কোনো ইউজার এসে চেঞ্জ করতে পারবে না, যে কোডিং জানে সেই পারবে। তার মানে যার কাছে এই ফাইলটার কোডিং আছে সে পারবে, তাছাড়া কিন্তু সম্ভব না। আর ডাইনামিক বলতে বোঝাচ্ছি ফেসবুক, আমরা কোনো একটা ছবি দিচ্ছি, অটো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আমরা একটা কিছু লিখতেছি, অটো কয়েকজনের কাছে চলে যাচ্ছে। লাইক দিচ্ছি, কাউন্ট করতেছে না, বিভিন্ন কাউন্ট দিতেছি, একটা লাইক দিই একটা কাউন্ট করে, ছবি যাচ্ছে বিভিন্ন পেজে অটোমেটিক শো করতেছে। এটা কোনো ডেভেলপার করতেছে না, ও করে রাখছে, ওই ওয়েবসাইটটা নিজে নিজে কাজ করতেছে, ওইটাকে বলা হয় ডাইনামিক। তার মানে যে ওয়েবসাইটটা নিজে নিজে কাজ করবে, কারো হেল্প লাগবে না, সে ডাইনামিক। আর যে স্ট্যাটিক, যেরকম কোম্পানির ওয়েবসাইট বছরে একবার তৈরি করে, সারা বছর ধরে ওই জিনিস চলতেছে, কোনো চেঞ্জ নাই, কোম্পানির একটা ওয়েবসাইট। কারণ ওই ওয়েবসাইটে তো আর কিছু নাই, কোম্পানিতে যা আছে তাই, বছরে আর চেঞ্জ হয় না, ওইটা স্ট্যাটিক বলতে পারি আমরা। আর একটা ব্লগ, যেখানে আমরা প্রতিনিয়ত লেখালেখি করতেছি, লেখা দিচ্ছি এক জায়গায়, চলে যাচ্ছে 2-3 জায়গায়, ওইটা হইতে পারে। সংবাদপত্র বিভিন্ন সময়ে ওরা আপডেট করতেছে, হইতে পারে, এগুলা ডাইনামিক। বুঝতে পারছি তাহলে ডাইনামিক আর স্ট্যাটিক? তো PHP হলো ডাইনামিক, সে নিজে নিজে কাজ করতে পারে, HTML পারে না। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম। আর আরেকটা জিনিস একটু বুঝি, ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে মাঝখানে একটা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ আছে, জাভাস্ক্রিপ্ট, সেও আবার ডাইনামিক, কিন্তু তার একটা বড় ধরনের সমস্যা আছে। সমস্যা কি জানেন? জাভাস্ক্রিপ্ট ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্টকে বলা হয় ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। মানে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের সাথে কাজ করে, যে আমরা ব্রাউজারে যে বিভিন্ন জিনিসপত্র দেখি ওগুলা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করা যায়। তার মানে জাভাস্ক্রিপ্ট ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। Ctrl-E চাপ দিলে PHP কে দেখা যায় না, কোনো সাইটে গিয়ে আপনি PHP খুঁজে পাবেন না, PHP কোনো কোড দেখা যায় না, কারণ PHP কে বলা হয় সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। ওকে দেখতে চাইলে সার্ভারে যেতে হবে, আর সার্ভারে যদি অ্যাক্সেস না থাকে আমি দেখব কিভাবে? দেখার কোনো অপশন নাই, যে কারণে PHP এত পপুলার। জাভাস্ক্রিপ্টকে Ctrl-E দিলে দেখা যায়। তা আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট ডাইনামিক বলছিলাম, জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ফর্ম তৈরি করলাম, যেখানে ইউজার নেম, অ্যাডমিন, পাসওয়ার্ড 1 2 3 ইউজ করলাম। যে কেউ Ctrl-E চাপ দিলে দেখতে পারবে ইউজার নেম কি আর পাসওয়ার্ড কি। তাহলে সমস্যায় পড়ে গেলেন না? একটা ওয়েবসাইট করলেন যেটা অ্যাডমিন, পাসওয়ার্ড সবকিছুই জেনে গেল আরেকজন, তাহলে তো বিপদ। তো এই কারণেই PHP-টা পপুলারিটি লাভ করছে, যে ওকে দেখা যায় না, ওর কোড বোঝা যায় না, যে কারণে আমরা জানি না যে আসলে ওইটার মধ্যে কি আছে। যেরকম ধরেন আমরা যদি একটু কষ্ট করে ফেসবুকে যাই, ফেসবুকে দেখি যে ওদের লগইন ফর্ম যদি আমরা কোনো কারণে ঢুকতে পারি, তাহলে তো সবকিছু পেয়ে যেতে পারতাম। তাহলে Ctrl-E চাপ দিচ্ছি, এদের অনেক লেখা, আমরা এত কিছু খুঁজবো না, আমরা শুধু খুঁজবো এতটুকু তো আমরা বুঝতেছি যে এটা একটা ফর্ম, এটা তো বুঝতেছি। তাহলে আমরা Ctrl-F দিচ্ছি ফাইন্ড করার জন্য, আর খুঁজতেছি FORM ফর্ম। দেখেন আমি ফর্মটা খুঁজে পাইছি, এই যে ফর্ম। দেখেন ফর্মের মধ্যে অ্যাকশনটা যেটা দেওয়া আছে, এই অ্যাকশনটা দেওয়া আছে আর এই জির পর আর কিছু লেখা নাই। এটা যে PHP তে যাচ্ছে না কোথায় যাচ্ছে কিছুই আমাদের বোঝার ক্ষমতা নাই। আবার আমি যদি ফর্ম 1 এ যাই, যেটা আমাদের লগইন ফর্ম, এই ফর্মে যদি যাই তাহলে এখানে আবার একটু করে জানা যায় এই যে অ্যাকশন, যেটা অ্যাকশনটা কোথায় যাচ্ছে। দেখেন কোথাও লেখা নাই যে PHP বা কোথায় যাচ্ছে, তার মানে এটা ট্রেস করা যায় না, PHP-টা ও লিঙ্কটা দেখায় না। দেখাইলে তো আমরা কোনো না কোনো ভাবে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতে পারতাম, কিন্তু যেহেতু দেখায় না, কোথায় যাচ্ছে আমরা জানি না। এই কারণে পপুলারিটি লাভ করছে PHP সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। তবে একটা সংবাদ আছে আপনাদের জন্য, ECMA স্ক্রিপ্ট 7.8, তার মানে ECMA কথাটা কেন বললাম, ECMA হলো জাভাস্ক্রিপ্টের ভার্সনগুলা, তার মানে ভার্সনগুলো 3 4 5 6 7 8 এতগুলো ভার্সন আছে জাভাস্ক্রিপ্টের। তো ECMA স্ক্রিপ্ট 7.8 এ
ওরা একটা অ্যানাউন্স করছে এই বছরের মাঝামাঝি সময়ে জাভাস্ক্রিপ্ট সার্ভারের সাথে কাজ করবে এবং এটা লক হয়ে যাবে, মানে কেউ দেখতে পারবে না। যদি এটা ঘটে থাকে তাহলে ব্যাপারটা ঘটবে এরকম, এখন HTML, PHP আর এই পাশে ডাটাবেস, MySQL ডাটাবেস, তিনজনে কাজ করে একটা। HTML আমরা দেখি কোনো কিছু যদি ডাটাবেসের জন্য কানেক্ট করি তাহলে PHP গিয়ে ডাটাবেস থেকে নিয়ে এসে আবার HTML কে দেয়, HTML দেখায়। তার মধ্যবর্তী একজন ব্যক্তি আছে PHP। কোনো কারণে যদি ওটাকে হটাই দেওয়া যায় তাহলে জাভাস্ক্রিপ্ট যদি সরাসরি কাজ করে তাহলে মাঝখানে আর কেউ থাকবে না, PHP আর ডাটাবেস, সরি HTML, জাভাস্ক্রিপ্ট আর ডাটাবেস কত দ্রুত কাজ করবে জিনিসটা বুঝতে পারতেছি। মাঝখান থেকে একজন মধ্যবর্তী সরাই দেওয়া মানে তো আপনারা বুঝি যে সরাসরি ডাইরেক্ট অ্যাকশন হবে, বুঝতে পারছি তাহলে ব্যাপারটা। তো এটা যদি ঘটে থাকে, মানে ওরা যেটা বলছে নট জেএস জাভাস্ক্রিপ্টের, তাহলে জাভাস্ক্রিপ্ট নিয়ে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিবে। তবে আমি আবারও আমার মতামত এক জায়গায়, সবাই যেদিকে দৌড়ায় আমি সেদিকে দৌড়াই না, আমি আগে বুঝি ভবিষ্যৎটা কি। ভবিষ্যৎটা অনেকটা এরকম যে জাভাস্ক্রিপ্ট কেবল অ্যানাউন্স করছে, তারপরে এটা আসবে, ওটার মধ্যে অনেক সমস্যা থাকবে না, নতুন একটা জিনিস, ওইটা তো সবাই বিশ্বাস করা শুরু করতে পারবে না। বুঝছি ব্যাপারটা, সবাই PHP কে বিশ্বাস করবে কারণ এত বছর ধরে ডেভেলপ হয়ে আসতেছে। হ্যাঁ, একটা সময় গিয়ে ওইটা হয়তো বা আসতে পারে, কিন্তু ওটার অনেক ল্যাকিংস থাকবে, ওটা পুরো হতে সময় লাগবে। তাই বলে এটা ভাবেন না যে আমি তাহলে PHP আর শিখবো না, জাভাস্ক্রিপ্টই শিখবো, এরকম কিছু না। যেরকম আমাদের টার্ম সেইভাবে শিখে যাই আমরা। পাইথন একটা কথা আসছে, এখন প্রচুর কল আসে আমার কাছে, স্যার পাইথন শিখাবেন কিনা, পাইথনের একটা ট্রেনিং চালু করেন, আমরা শিখবো। পাইথন উঠে আসতেছে, এই না যে ওইটাই এখনই শিখতে হবে, এটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ, সবাই বলতেছে যে ল্যাঙ্গুয়েজটা নাকি খুব ইজি এবং এটা শিখলে সবকিছু হবে, যে কোনো কিছু করতে পারবো, এরকম কিছু না, এরকম কিছু না। ওটা যে সময়ের তালে কেউ হয়তো একটু ঝোঁক তুলে দিছে, এখন এটা সামনে চলে আসছে। পাইথন অনেক পুরাতন কোড, আপনারা যারা একদম নতুন তাদের কাছে মনে হবে যে পাইথন নতুন আসছে, এটা শিখলে মনে হয় সবকিছু, না, পাইথন অনেক পুরাতন কোড। কারণ লিনাক্স অপারেটিং সিস্টেমে আমি কাজ করতেছি অনেক বছর ধরে, ওখানে পাইথন লাগে। পাইথন পুরাতন কোড, অনেক পুরাতন। ওটা নতুন আঙ্গিকে ইজি করছে, যে কারণে সবাই এটা গ্রহণ করা শুরু করছে। আর স্কুল কলেজেও বলতেছে, ভার্সিটিগুলোতে, যে পাইথন শিখো, এই জন্য সবাই দৌড়ায়। ওই যে হুজুকে বাঙালি একটা কথা আছে না, যেটা শিখতে বলবে সেটাই। আর একটু অ্যাড করে দিই, যদিও খারাপ লাগতে পারে, সেটা হলো যে এই যে পলিটেকনিক্যাল আছে না পাশে, ওখানকার একজন স্টুডেন্ট কম্পিউটার সায়েন্সের, মানে মাথাটা একটু কম্পিউটারের মতো, কিছু আছে না এরকম এক্সট্রা ট্যালেন্ট। তো আমার ভিডিওগুলা উনি কালেক্ট করছে কোনোভাবে, হয়তো ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে হোক, যেভাবে হোক, ফ্রিল্যান্সিং এর ভিডিও উনি এমনভাবেই ওইগুলা ভিতরে নিতে পারছে, সেটা হলো যে আমার ভিডিওর কত নাম্বার, মানে কত সেকেন্ডে কি বলছি সেটাও বলতে পারে। বুঝতে পারছেন, আমি নিজে অবাক হয়ে গেছি। আমি একটা পরীক্ষা নিছি পাশে বসে, যে বলেন যে এসইওর এত নাম্বার ভিডিওতে কি আছে, কি টপিকস নিয়ে কথা বলছি, বলে ফেলতেছে। তো ওনার প্রবলেমটা হয়েছে, ওনাকে টিচাররা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বড় ভাইরা যেটা বলতেছে উনি সেদিকে দৌড়ানো শুরু করছিল, মানে ঘুম হারাম। ওনাকে একজন বলছে যে PHP শিখলে ভালো, উনি PHP দিকে দৌড়ানো শুরু করছে, PHP বই কিনছে, পড়া শুরু করছে। এবার হুট করে 1 মাস বা 2 মাস পরে আরেকজন বলছে, বড় ভাই যে এটা তো কোনো কাজই আসবে না, সি শিখো, সি তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আগে লাগবে, তোমার তো মাথা ভালো, তুমি এটা শিখো। এবার সি পিছনে আবার দৌড়ানো শুরু করছে, ওটা 1 মাস পরে আবার আরেকজন বলছে, এরকম করে ওনার ঘুম হারাম। আন্টি আমার কাছে পাঠাইছে, ওনার মা আর এখানকার স্যার, এখানে একজন স্যার আছেন কম্পিউটার ডিপার্টমেন্টে, আমাদের এখানকার ফ্রিল্যান্সিং এর আমার স্টুডেন্ট, ওই স্যার আমার ফ্রিল্যান্সিং স্টুডেন্ট। উনি আমার কাছে পাঠাইছে যে কিছু একটা করা যায় কিনা। ওনাকে ধরে আমাকে জিজ্ঞেস করছে যে কি পারে, ভালো কি ভালো বুঝে, কোনটা ভালো লাগে। আপনারা নিজেরা নিজেকে জিজ্ঞেস করেন, আপনাদের কোনটা ভালো লাগে, এখনই জিজ্ঞেস করেন কোনটা ভালো লাগে, সেদিকে আগান। যেটা ভালো লাগবে না সেটা নিয়ে মজা পাবেন না, বুঝতে পারতেছি। এখানে আমি অনেক কিছু দেখাবো, শুধু যে HTML CSS এই না, পুরো ক্লাসে 9 মাসের কোর্স থাকবে, 3 মাসে 9 মাসের কোর্স। 9 মাসে যদি শিখাতে যাই, আস্তে আস্তে শিখাতে পারতাম, পরের দিকে চাপ দিব, এখন প্রেশার দিচ্ছি না, এখন আস্তে ধীরে আগাচ্ছি, কারণ এটা কনস্ট্রাকশন ভিত, এই জন্য আগাচ্ছি না খুব তাড়াতাড়ি।
তো 9 মাসের ভিতরে অনেক কিছু আসবে, অনেক বিজনেস আসবে, অনেক কিছু। এসিএ পার্টে যাবো তখন বিজনেস আসবে। তো সবকিছু নিয়ে একভাবে সব নৌকায় পাড়া দেওয়ার দরকার নেই। নিজেকে প্রশ্ন করে একদিকে আগাবেন যে আমি ডিজাইন ভালো, ডিজাইনে আগাই, ডিজাইন থেকে একটা ইনকাম বের করি, মাথা ঠান্ডা হোক, এরপর আস্তে আস্তে বাকিগুলোতে যাবো। আগে ইনকাম বের করতে হবে, না হলে মাথা ঠান্ডা হবে না। আগেই বলতেছি, আগে যে কোনো একটা দিক থেকে আমার ইনকামটা জেনারেট করতে হবে, ব্যাস, তারপরে আমি সব দিকে পা দিই, কোনো সমস্যা নাই। ওকে, আজকে আমরা তাহলে ফর্মের এই পিএইচপিটা আমাদের কিন্তু এখন এই কোর্সের মধ্যেও নাই, আমরা পাচ্ছি না। তখন প্রশ্ন করতে পারেন স্যার তাহলে ফর্ম তো সব ওয়েবসাইটে আছে, তাহলে কি করব? ফর্ম তো সব ওয়েবসাইটে আছে, তখন কি করব? আপনাদের কি মতামত? রেডিমেড ফর্মেও যাওয়ার দরকার নাই। আমি আপনাদেরকে কিছু টুলস দিব, যে টুলসগুলো দিয়ে করতে পারবেন। 1, 2 হলো যে বেশিরভাগ ক্লায়েন্ট আছে ওয়ার্ডপ্রেস চাচ্ছে, বেশিরভাগ ক্লায়েন্ট। আমরা যদি অনলাইনে যাই, অনলাইনে দেখবো যে প্রায় 90% ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেসে। তো ওয়ার্ডপ্রেসে তো ওটা পুরোটাই তৈরি হয়েছে পিএইচপি দিয়ে। আর শুধু এতটুকু বলি যে এটা ধৈর্য ধরে করেন, ওয়ার্ডপ্রেসে এটা লাগবে, এটা লাগবে, এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ তিনটে লাগবে। এগুলো আমরা যা শিখেছি সেগুলো আমাদের নিজেদের কাজে লাগবে। আমরা ওয়ার্ডপ্রেসটা ভালো মতো শিখবো, ওখানে ফর্ম তৈরি করা একদম ইজি। শুধু এতটুকু বলে রাখি, যে মাইক্রোসফট ওয়ার্ড জানে সে ওয়ার্ডপ্রেসে ডিজাইন করতে পারবে, ঠিক আছে? তো অতটুকু পর্যন্ত আমরা ধৈর্য ধরে ওয়েট করি। আর এটা আমাদের লাগবে, আমরা যে ফর্মটা করতেছি এইটুকু লিখতে হবে। পিএইচপি কাজটা আমরা পিএইচপি কে ছেড়ে দিব। ওকে, তাহলে আমরা শেষ করি এটা। দেখেন আমাদের লেখাটা শুরু হবে তাহলে ফর্ম দিয়ে, ফর্ম শুরু ফর্ম শেষ। তাহলে আমরা লিখে ফেলি ফর্ম শুরু এবং ফর্ম শেষ, টেবিলের মতো অনেকটা। তাহলে FORM, ফর্ম শুরু ফর্ম শেষ। ফর্মের মধ্যে অ্যাকশনটা আমি পরে দিই, সবার লাস্টে দিই, আগে দিচ্ছি না। আগে ফর্ম শুরু ফর্ম শেষ, আমরা ভিতরে ফর্মগুলো করি। পিছন থেকে দেখতে পাচ্ছি? আচ্ছা, ফার্স্টে আমরা লিখেছি ফার্স্ট নেম। ফার্স্ট নেমটা কোনো কোড না, জাস্ট একটা টেক্সট, ফার্স্ট নেম। তাহলে FIRST, ফার্স্ট, NAME, ফার্স্ট নেম, কোনো কোড না, জাস্ট একটা টেক্সট। এরপর একটা ফিল্ড থাকে, বক্স থাকে। এই বক্সটা হলো আমরা লিখতেছি ইনপুট। ইনপুট আমাদের সিঙ্গেল ট্যাগ ছিল, আমি বলছিলাম ফর্মে ইউজ হবে। এই যে ফর্মে আমরা ইনপুট পেয়ে গেছি। ইনপুট কেন? ওই যে আমরা কোনো কিছু টাইপ করি যে বক্সের ভিতরে, এই কারণে এটা ইনপুট বক্স। ইনপুট টাইপ, টাইপের মধ্যে লিখতেছি আমরা কি লিখি? টেক্সট লিখি না? TXT, মাথায় রাখবো, ইনপুট টাইপ টেক্সট, কারণ টেক্সট টাইপ করি আমরা, নামটা টেক্সট একটা। তারপরে NAME, নেম, নেম লিখতেছি FIRST, ফার্স্ট, NAME, ফার্স্ট নেম। দেখেন চলে আসছে। ইনপুট টাইপ টেক্সট, ফার্স্ট নেম, ফার্স্ট নেম টাইপ করার অপশন দিয়ে দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে না। কেন কল দিছিল? কি বলো? আচ্ছা রাখো রাখো রাখো, আচ্ছা রাখো রাখো, আমি ফোন দিচ্ছি।